আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমি এই ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে যে সারাদিনে যেভাবে ঢাকা শহরের অলিগলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে, এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে। আজকে আমি এতক্ষণ পর্যন্ত যে খবরগুলো নিয়েছি, আজকে সারাদিনও ঢাকা সিটির 98% স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল। এগুলো সবগুলোই ম্যাক্সিমাম অনলাইন। অবশ্য মাদ্রাসা বলা যায় না, কারণ মাদ্রাসা তো এটা ভেতরেই থাকে। বাকি স্কুল কলেজ ম্যাক্সিমাম বন্ধ ছিল, যাদেরকে আপনার সরাসরি অনলাইনে ক্লাস নিয়েছে এবং আগামীকাল নাকি পুরোপুরি বন্ধ ঘোষণা করছে যে এগুলো চলবে না। এগুলো আপনারা সবাই জানেন যে গত 2 দিন ধরে এই অবস্থা চলছে। তবে এই মুহূর্তে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে। এইটা করতেছে হচ্ছে যে আপনার জামাত ইসলাম এবং বিএনপি নিজেরাই, এবং এনসিপির উপরে তারা আক্রমণ করতেছে। কারণ হচ্ছে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই কিছুক্ষণ আগে নাকি বোমাবাজি হয়েছে। তো সে বোমাবাজি তো আওয়ামী লীগ করে, কারণ ঢাকা ইউনিভার্সিটি তো জামাতের দখলে। তাহলে এটা কে করেছে ভাই? এটা তো জামাত ইসলাম করেছে। দেখেন, গতকালকে এনসিপির হামলা চালায়, সেখান থেকে ছাত্রলীগ বলে একজনের ধরে, পরে জানা যায় যে সেটা জামাত ইসলাম। তার মানে হচ্ছে যে অস্ত্র শস্ত্র গোলা বারুদ সবকিছু দিয়ে জামাত ইসলামী রাস্তায় নেমে এসেছে, এবং এইটা করে তারা একটা ভীতির সঞ্চার করতে চাচ্ছে। প্রকারান্তরে আমাদের ক্ষতি নেই, আমাদের লাভই হচ্ছে। আর এই যে আজকে যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, তাদেরকে আমি জানাই আমার স্যালুট। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ মোবাইল, গ্রামীণ টেলিফোন, গ্রামীণের কোনো কিছুই থাকবে না। কোনো কুত্তার নাম যদি গ্রামীণ হয়, সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না। নো গ্রামীণ, নো গ্রামীণ মানে গ্রামীণ। ডাক্তার ইউনূসের ছায়া যেখানে আছে, সেই ছায়াও ধ্বংস হয়ে যাইতে হবে, কোনো কিছুই থাকবে না। আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এবং দেশের আপামর জনসাধারণই আজকে দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ আগে ঢাকা বিভাগের 2-3টা কাউন্টারে কথা বলেছি বাসের। ওরা বলছে যে ওরা বাস চালাবে না কালকে। বাংলাদেশ পরিবহন সংস্থার একজনের সাথে কথা বললাম, ওই ভদ্রলোকও বলেছে যে ওরা বাস ছাড়বে না, কারণ কেউ রিস্ক নিতে চাচ্ছে না। পুলিশ, প্রচুর পুলিশ আছে, বিডিআর আছে, তবে ওদের যে মনোভাব যে কালকে ওরা কোনো অ্যাগ্রেসিভনেস দেখাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দিকে কিছু আসে। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার আপনাদের বলি, আমাদের আগামীকালের শান্তিপূর্ণ কোনো মিছিল মিটিং এ যদি ওরা আমাদেরকে বাধা দিতে আসে, আমরাও তাদেরকে ছাড়বো না। সোজা কথা হচ্ছে যে এইটা। আর আমার ভাই বোন, আপনারা যে যেখানেই আছেন ঢাকা সিটির, সকলে আজকের রাতটুকু একটু সাবধানে থাকেন। কারণ সব জায়গায় পুলিশ এখন রেড দিচ্ছে, হোটেলে, বাড়িতে, অমুকে, মেসে, এগুলোতে রেড দিচ্ছে, একটু সাবধানে থাকে। আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি। ঢাকা সিটি খালি মানে কি জানেন? ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বেরোয় চলে গেছে গ্রামে গঞ্জে। তার মানে হচ্ছে তারাও জানে যে আর কাজ হবে না। এমনও হতে পারে যে হারামজাদার হয়তো পালানোর একটা ধান্দা, সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে। 15 জন 20 জন যদি বুক ফুলে দাঁড়াইয়া যায় না, এইসব সন্ত্রাসী যারা ওই যে জামাত আর বিএনপি, একটাও সামনে আসবে না। আর এনসিপি ওগুলো তো নাই। তারপরে 2-1টা কুকুর বিড়াল যদি সামনে পড়া যায়, সেগুলারে কি করতে হবে আপনারা জানেন। ওই যে কেলানি আছে না, কেলানি, একটু কেলানি দিয়া ওগুলাকে পুলিশের হাতে দেওয়া দেয়, কেলানি দিয়া সোজা চান্দে পাঠাই দিবেন। যেটারে ধরবেন কেলানি, এরপরে চান্দে। ওকে। ভারতের সাথে সুসম্পর্ক না হলে বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে। এই কথাটি বলার পর আমার অনেক দর্শক আমার সাথে যোগাযোগ করেছেন, অনেক দর্শক এপ্রিসিয়েট করেছেন, আবার কেউ কেউ ভারতের দালাল বলে গালিও দিয়েছেন। না ভাই, আমি ভারত, পাকিস্তান বা আমেরিকার দালাল না, আমি বাংলাদেশের দালাল। এই দেশ, এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই রাষ্ট্র, এইটার উন্নতি আমার একমাত্র চাওয়া। কারণ এটা আমার পূর্বপুরুষের দেশ। আমার পিতা মাতা এই মাটিতেই শুয়ে আছে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের প্রায় সবাই বাংলাদেশে বসবাস করে। আমিও বড় হয়েছি বাংলাদেশে, পড়াশোনা করেছি বাংলাদেশে। জীবনের নানান বাঁকে বিদেশে বসবাস করি, সেটা আলাদা কথা। কিন্তু
বাংলাদেশকে এখনো আমরা ধারণ করি। তো যেই কারণে আমি বলেছিলাম ভারতের কথা, কালকে তো একটা বিষয় আমি আলোচনা করেছি, কিন্তু দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশে যে ভারত বিদ্বেষ, এই ভারত বিদ্বেষের মূল শিকড়টা কোথায়? মূল শিকড়টা এক কথায় বলা কঠিন, কিন্তু এটাকে অ্যানালাইসিস করা যায় নানান আঙ্গিকে। যেমন দেখেন, বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ আছে যারা ভারত বিদ্বেষটাকে তাদের ধর্মীয় দায়িত্ব মনে করে, অথবা তাদের রাজনৈতিক দায়িত্ব মনে করে, অথবা তাদের নৈতিক দায়িত্ব মনে করে। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী যখন ঘরে ঘরে ঢুকে বাংলার নারীদেরকে ধর্ষণ করছে, বাংলার শিশুদেরকে হত্যা করছে, বাংলার দামাল ছেলেদেরকে গুলি করে মারছে, তখনও কিন্তু এই জমিনের জন্ম নেওয়া এক শ্রেণীর সন্তান, এক শ্রেণীর মানুষ, রাজাকার, আলবদর, আল শাম, শান্তি কমিটি, মুজাহিদ বাহিনী এইরকম তৈরি করে তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। বাংলাদেশের মানুষকে যারা হত্যা করছে তাদের ফেরালাল বাহিনী হিসেবে তাদেরকে সহযোগিতা করেছে। এটা আমাদের মুক্তিযুদ্ধের দলিলে আছে। মুক্তিযোদ্ধা কাকে বলে সেই সংজ্ঞাতেও আছে। তাহলে চিন্তা করে দেখেন, যে 30% মানুষ 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে, পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, দিনে দিনে তাদের সংখ্যা আরও বেড়েছে। কেন বেড়েছে? বাংলাদেশ একটি পশ্চাৎপদ গরিব দেশ ছিল। এই দেশে নানা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আমাদের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থার মধ্যে অনেক গলদ আছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা স্বাভাবিক, এটা থাকেই। এটা যেতে যেতে আমরা যেখানে গিয়েছি, এর এই লম্বা পথ পাড়ি দিতে দিতে নানান ধরনের পলিটিক্যাল ডাইমেনশন এসেছে। এখানে এসে ভারত বিরোধী তো একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে। অথচ দেখেন, ভারত বিরোধিতার জন্য যে কথাগুলো ব্যবহার করা হয় তার একটি হচ্ছে যে ভারত থেকে আমরা প্রতি বছর 10 বিলিয়ন আমদানি করি, আর ভারত মাত্র 1 বিলিয়নেরও কম আমাদের কাছ থেকে আমদানি করে। অর্থাৎ আমরা রপ্তানি করি 1 বিলিয়নেরও কম আর আমদানি করি 10 বিলিয়ন। এখন প্রশ্নটা হচ্ছে, ভারতের সাথে আমরা যে এই 10 বিলিয়ন আমদানি করি, এটা কি আমরা ভারতকে দয়া করি, নাকি ভারতকে ভালোবেসে বলে করি, নাকি ভারতকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য করি, নাকি আমাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য, অর্থনীতি বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য ভারতের কাছ থেকে কিনে আনি? এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যে ফিল্ড, যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, এই ইন্ডাস্ট্রি আমাদের প্রতি বছর $70 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা। খেয়াল করে দেখেন, আমাদের যে উৎপাদিত পোশাক পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, তার বিনিময়ে 70 বিলিয়ন আমরা ফরেন কারেন্সি ইনকাম করি। আমাদের ফরেন কারেন্সি ইনকামের আরেকটি পথ হচ্ছে জনশক্তি রপ্তানি। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে আমাদের যে শ্রমিকরা, আমাদের যে ভাইয়েরা কাজ করে, তাদের পাঠানো টাকা আর গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিক্রি করে, এক্সপোর্ট করে 70 বিলিয়ন। এটাই হচ্ছে বাংলাদেশের ফরেন কারেন্সির একমাত্র রিজার্ভ। কারণ বাংলাদেশ আবহমান কাল থেকে একটি কৃষি প্রধান দেশ। এই দেশটার কৃষির ভিত্তি হচ্ছে পানি, নদী, আমাদের খাল। আর এই নদীর পানি আসে ভারত থেকে। আমাদের 54টি বড় নদী, পদ্মা, মেঘনা, যমুনার মতো এইরকম 54টি নদী। এই 54টি নদীর জন্মই কিন্তু ভারতে। অর্থাৎ উজানের দেশ ভারত, বাটের দেশ আমরা। ভারতের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে আমাদের পানি পাওয়া এবং না পাওয়া অনেকটা নির্ভর করে। খেয়াল করে দেখেন, এখন আপনি যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং উৎপাদন করেন 70 বিলিয়নের, এই 70 বিলিয়ন উৎপাদন করতে আপনাকে প্রায় কাঁচামাল কিনতে হয় আর 10 থেকে 20 বিলিয়ন প্রতি বছর। আমাদের 10 থেকে একেবারে নিদেন পক্ষে 15 বিলিয়নের কাঁচামাল আমাদেরকে কিনতে হয়। কিনে সেটা আমরা উৎপাদন খরচে আমাদের যায়। এই উৎপাদন করতে গেলে আমাদের কাপড় লাগে, সুতা লাগে, আমাদের বাটন লাগে, আমাদের কাপড় লাগে, রং লাগে, তুলা লাগে। এই জিনিসগুলা মূলত বিশ্বে এখন যারা মানে সরবরাহ চেইনের মধ্যে আছে, তাদের মধ্যে আছে আমেরিকা, তারা তুলা উৎপাদন করে, আছে ভারত, আছে চায়না। এই 3টা দেশে মূলত, উজবেকিস্তান, কাজাকিস্তান, ওরাও কিছু কিছু করে, আমাদেরকে তুলা, সুতা এবং কাপড়
আমাদেরকে বিদেশ থেকে কিনে আনতে হয়, কারণ এর কোনোটাই আমাদের দেশে উৎপাদন হয় না। এখন ধরেন আমেরিকার থেকে আপনি আনবেন, আমেরিকাতে 100 টাকা পরিমাণের যদি তুলা আপনি আমেরিকাতে কিনেন, আমেরিকা থেকে বাংলাদেশে শিপমেন্ট হয়ে আসতে আসতে 3 মাস সময় লাগবে, এবং 30% আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট হবে। তার মানে 100 টাকার তুলা কিনলে বাংলাদেশে এসে সেটা 130 টাকা হবে। আর যদি আপনি চায়না থেকে কিনেন, সেই চায়নার প্রোডাকশন, চায়নায় তুলা কিনতে আপনার 80 টাকা খরচ যাবে, আর 20 টাকা ট্রান্সপোর্টেশন কস্ট যাবে। তাহলে খেয়াল করে দেখেন, 100 টাকা আর 30 টাকা 130, আর চায়না থেকে আনলে 80 + 20 100, তার মানে 30 টাকা আপনার সাশ্রয়। এবং আমেরিকাতে আসতে লাগে 3 মাস, চায়না থেকে আসতে লাগে 15 দিন। তারপরে আসেন ভারত, ভারত থেকেও আপনি প্রায় চায়নার দামে কিনতে পারবেন 80 টাকায়, আর আপনার প্রোডাকশন, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট হলো প্রতিটাতে 5 টাকা। কেন? কারণ আপনি এই বেনাপোল বন্দর দিয়ে ট্রাকটা পাস করে দিবেন, 1 দিনের ভেতরে 2 দিনের ভেতরে প্রোডাকশনটা আপনার ঘরে। তাহলে দেখেন, আপনি 85 টাকা আপনি পড়বে ভারত থেকে আনতে, আর 100 টাকা পড়বে আপনার চায়না থেকে আনতে। আমেরিকা থেকে আনতে হলে আপনার 130 টাকা পড়বে। তাহলে আমেরিকার প্রোডাকশন 130 আর 85, 15 আর 30 45 টাকা প্রতি ইউনিটে আমেরিকার থেকে আনলে বেশি পড়ে। তাহলে এখন আপনি যে, আর চায়না থেকে আনলে 85 আর 115 টাকা বেশি পড়ে, প্রতি 15%। এখন বিলিয়নে কত টাকা আসে সেটা আপনি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন। তাহলে দেখেন, আপনি যে চায়নার থেকে না এনে, আমেরিকার থেকে না এনে, ভারত থেকে আপনি এই কাঁচামালগুলো আনছেন, আপনার লক্ষ লক্ষ শ্রমিকের কাজের জোগাড় হচ্ছে, এটা বিক্রি করে বিদেশ থেকে আপনার ফরেন কারেন্সি আসছে, সেই ব্যবসাটাকে, সেই কর্মসংস্থানটাকে বাঁচিয়ে রাখার কাঁচামালটা আপনি ভারত থেকে পৃথিবীর অন্য যেই কোনো দেশের চাইতে 15% কম দামে কিনছেন। এখন খেয়াল করে দেখেন, আপনি কি ভারতকে দয়া মায়া দেখাচ্ছেন, নাকি আপনার ফিড বাঁচানোর জন্য, আপনার ব্যবসা বাঁচানোর জন্য, এবং আন্তর্জাতিক মার্কেটে কম টাকায় প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনি ভারতের মুখোমুখি হচ্ছেন? এখন আপনি ভারত থেকে আনার দরকার নেই, আপনি আমেরিকা থেকে আনেন। আমেরিকা যেহেতু আপনাদের কারো কারো বাবা, তারা আমেরিকার থেকে আনেন, এনে 30% বেশি দামে উৎপাদন কস্ট আরও অ্যাড করে আপনি আমেরিকাতে বিক্রি করেন, ইউরোপে বিক্রি করেন, দাম বাড়াই দেন 30%, দেখবেন আপনার এই প্রোডাক্ট কেনার মতো মার্কেটে কোনো ক্রেতাই নেই। সুতরাং বুঝতে পারছেন তো যে প্রথম পয়েন্টটা, যেই সব মৌলবাদী গোষ্ঠী, যেই সব ধর্মান্ধ গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, এন্টি ভারত গোষ্ঠী, পাকিস্তান প্রেমী গোষ্ঠী এই ভারতকে এই জন্য দোষারোপ করেন যে তারা 10 বিলিয়ন আমাদের কাছে বিক্রি করে কিন্তু আমাদের থেকে সেই পরিমাণ কিনে না, মূল কারণটা হচ্ছে ভারতকে পেবাদ দিচ্ছেন না, বরং আপনি বাঁচার জন্যই ভারতের মুখাপেক্ষী হচ্ছেন। 2, আমরা প্রতি বছর বিদেশে যে রপ্তানি করি, আমাদের যে পাটজাত পণ্য, গার্মেন্টস প্রোডাক্ট, বা কৃষি পণ্য, বা মৎস্য প্রোডাক্ট, মানে ইউরোপ আমেরিকা সহ মিডল ইস্টে আমাদের অনেক ছেলেপেলেরা কাজ করে, আমরা বিদেশে আছি, কিন্তু আমাদের খাবারের অভ্যাস এখনো বাংলাদেশি অভ্যাস, যার কারণে বাংলাদেশের মাছ, বাংলাদেশের চাল, বাংলাদেশের আম, পটল, কলা, সব কিছুই আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু আসে, এগুলার যে ট্রান্সশিপমেন্ট, এটা যে মানে বাংলাদেশ থেকে এই দেশে আসা, অনেক সময় দেখা যায় বাংলাদেশে মাত্র 2টা আমাদের বিমানবন্দর, মূলত এই 2টা বিমানবন্দর দিয়ে কাভার হয় না। অনেক সময় ভারত থেকে আমরা প্রথমে ভারতে পাঠিয়ে দিই, ওখান থেকে বিমানে করে ইউরোপে আসে। অনেক সময় দেখা যায় বাংলাদেশের বন্দর একটি বড় বন্দর, এখান দিয়ে কাজ হচ্ছে কম, ঠিক ভারতে গিয়ে হলদিয়া পোর্ট দিয়ে আমরা বিদেশে রপ্তানি করি। প্রতি বছর আমরা 5 বিলিয়ন মানে এক্সপোর্ট করি ভারতকে ব্যবহার করে। খেয়াল করে দেখেন, 5 বিলিয়ন। এই ভারত না থাকার কারণে এই 5 বিলিয়ন কিন্তু আমাদের এখন বিলম্বিত হচ্ছে, এটা নিচে নেমে এসছে। আরেকটি জিনিস খেয়াল করে দেখেন, ভারত যেসব জিনিস বিক্রি করে মানে কাঁচামালের বাইরে, সেটা হচ্ছে চাল, ডাল, আলু, লবণ, পটল, চিনি, পেঁয়াজ, রসুন, আদা এবং ডাল, মসুর, কলাই, এইরকম ডাল। এখন এই প্রোডাক্টগুলা আমরা ভারত ছাড়া পৃথিবীর আর কোথার থেকে কিনতে পারি? মূলত ভারত ছাড়া
দুই একটি রাষ্ট্রবাদে এইসব প্রোডাক্ট আসলে খুব একটা নেই। ভারত যেহেতু সুজলা সুফলা বিশাল অঞ্চল, এখানে উৎপাদন হয় এবং এরা এটা বিক্রি করার সামর্থ্য রাখে এবং আমাদের এটা প্রয়োজন। আপনি যদি 1 কেজি পেঁয়াজ টার্কি থেকে নিয়ে আসেন, মূলত পেঁয়াজ তো টার্কিতে বা আফ্রিকার থেকে যদি আপনি আনতে চান বা ইন্দোনেশিয়া থেকে আনতে চান, তাহলে আপনার যে পরিমাণ এই ক্যারিং কস্ট পড়ে সেটা ভারতে কিনা দামের চাইতেও বেশি। আমেরিকার থেকে যদি আপনি আলু কিনে আনেন, সেই আলুটা বা কাঁচামরিচ পেঁয়াজ কোনো কিছু কিনে আনেন, সেটা বাংলাদেশে আসতে আসতে যে পরিমাণ ট্রান্সপোর্টেশন 17,000 কিলোমিটার সমুদ্র পথে আসতে আসতে যেই খরচটা পড়ে, ভারত থেকে মূল জিনিসটা কিনতে অত টাকা লাগে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই যে আমরা ভারত থেকে কিনছি, এটা দয়া দেখানোর জন্য নয়, বাঁচার জন্য। তারপরে আসেন, ভারত আমাদের জিনিস কিনতো, আমাদের কি আছে বলেন তো? আমরা বিক্রি করতে পারি কাঁচামাল। কি কাঁচামাল বিক্রি করতে পারি? কিচ্ছু নেই আমাদের। আমরা আমাদের বিক্রি করার জন্য হাত পা আছে, এই হাত পা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। আর বিক্রি করি গার্মেন্টস, আর বিক্রি করি মানুষকে বিদেশে পাঠাই। বিক্রি না মানে আমরা মানুষকে শ্রমের জন্য পাঠাই। তো এখন ভারতের শ্রমিক দরকার নেই, কারণ ভারতের নিজস্ব মার্কেটে 150 কোটি মানুষ, তাদের তো বিদেশের মানুষ দরকার নেই। তারা যে পরিমাণ শস্য উৎপাদন করে তাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করতে পারে, তাহলে তারা সেটাও কিনবে না। তাহলে আপনার কি আছে আপনার কিনবে বলেন? আপনার এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আপনি ভারতকে অফার করতে পারেন যে তোমার নাই, আমার থেকে কিনো। সুতরাং বুঝতেই পারছেন, যারা ভারত বিরোধিতা করে তারা মূলত জানে না এই ভারতের অবদান এই বাংলাদেশের জন্য কি পরিমাণ। ভারত বাংলাদেশের জন্য একটা ছায়া। বলেন সীমান্ত হত্যা হয়, সীমান্ত হত্যা কেন হবে না? এত বড় একটা সীমান্তে, যেখানে খোলা সীমান্ত ছিল, চোরা কারবারি হয়। চোরা কারবারি বন্ধ করা প্রত্যেকটা রাষ্ট্রের রাজনৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রের আইনগত দায়িত্ব এবং রাষ্ট্রের যে সীমারেখা, রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেটার জন্য প্রয়োজন। তো এইরকম অকারেন্স তো হতেই পারে। তারপরও আমি এটার পক্ষে না। আমি মনে করি দুটি দেশ সমঝোতার ভিত্তিতে এই সীমান্ত হত্যা বন্ধ করতে পারে। তারপরে আসেন, বাংলাদেশ যে উৎপাদন করে চাল ডাল, এই যে আমাদের যে মৎস্য, মাছে ভাতে বাঙালি, আপনার মাছ এবং ভাত, এই দুইটার সাথে সম্পর্ক হচ্ছে নদীর। নদীর কিরকম? নদীতে যদি পানি না থাকে, পুরো দেশ যদি শুকিয়ে যায়, আপনি পুকুর ছাড়া আর কোথাও মাছ পাবেন না। তারপরে আমাদের যদি নদীতে পানি না থাকে, শুকনো মৌসুমে আমরা সেচ প্রকল্পগুলো আমাদের বন্ধ হয়ে যাবে এবং আমাদের চাল উৎপাদন, আমাদের যে মূল খাবার, সেটার উৎপাদন একদম অর্ধেক নেমে যাবে। তাহলে আমরা যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, সেটা আর থাকবে না। এখন খেয়াল করে দেখেন যে আপনার এই নদীমাতৃক দেশের এই নদীর পানি ব্যবহার করে আপনার খাদ্য উৎপাদন বৃদ্ধি হয় এবং আপনার মৎস্য উৎপাদন বৃদ্ধি হয়। মৎস্য আমরা আহরণ করি। এই মানে এই মৎস্যের সাথে, এই জন্য বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে, অর্থাৎ এই দেশের মা হচ্ছে নদী, এই নদীর মা হচ্ছে ভারত। এই 54টি নদীর 54টি ভারতে উৎপন্ন। এই 54টি নদী ভারত থেকে বাংলাদেশে এসছে। এখন বাংলাদেশকে যদি এই নদীর পানিগুলো যদি বিভিন্নভাবে বিভিন্ন পথে প্রবাহিত করে, কারণ আপনারা জানেন যে আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির ফলে এখন এইসব পানি কিন্তু প্রবাহিত করা সহজ, এক। দ্বিতীয়ত, পানির যে বহুমাত্রিক ব্যবহার, সেটাও কিন্তু তারা এখন জানে। আর তৃতীয়ত, বাংলাদেশের যে মানে পানি আসবে, তাদের এই পানিটা দেওয়ার ক্ষেত্রে, পানিটার যে ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের তো আপারেন্ট রয়েছে, কারণ তাদের তো এখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আগের থেকে ভালো। তাই এই ভারতের দিকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকটা ট্রানজেকশন ভারতের সাথে করি আমাদের সুবিধা অনুসারে, ভারতের সুবিধা অনুসারে নয়। ভারত থেকে আমদানি করি, এটা আমাদের প্রয়োজনে। ভারতে রপ্তানি করতে পারি না, কারণ রপ্তানি করার মতো কোনো পণ্য আমাদের নেই। ভারত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই সব প্রোডাক্ট কিনে, সেই রকম কি প্রোডাক্ট আপনার আছে যেটা আপনি ভারতে রপ্তানি করতে পারেন? নেই। সুতরাং একটি কথা এখানে মনে রাখবেন, বাংলাদেশ নিজের প্রয়োজনেই ভারতের সাথে সুসম্পর্ক এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা প্রয়োজন, ভারতের প্রয়োজনে নয়। কারণ ভারত বিশাল রাষ্ট্র, সারা পৃথিবী ভারতকে এখন তোয়াজ করে। 150 কোটি মানুষের বাজার, বিজ্ঞানে, শিক্ষায়, প্রযুক্তিতে, সব কিছুতে তারা
উন্নতি হচ্ছে। গুগলের, ফেসবুকের, নানান বড় বড় কোম্পানির সিইও এখন ভারত থেকে নিচ্ছে, কারণ তারা দক্ষ জনশক্তি উৎপাদনে সক্ষম হয়েছে, কিন্তু আমরা সেটা পারিনি। তাই আসুন, ভারতের সাথে রেষারেষি নয়, এই ভারতকে আমরা বন্ধুত্বের জায়গায় নিয়ে সমঝোতার ভিত্তিতে আমাদের দেশটাকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত করি এবং মানুষের জীবন উন্নয়নে ভারতের সাথে একসাথে কাজ করি। কারণ ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে রামিসা বিষয়ে যে বর্বরতা আমরা দেখলাম, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন পুরুষ হিসেবে লজ্জিত। কারণ এরকম ঘটনা পৃথিবীতে এটা ঘটতে পারে আমাদের একটা মাথায় ছিল না। মানুষ এত বর্বর হতে পারে যে একটা ছোট্ট একটা শিশুকে তারা এইভাবে মানে নরপশুর মতো নির্যাতন করে, পশুরাও এত নির্যাতন করে না, তারপর আবার তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে, এবং সেখানে তার সেই স্ত্রী আবার তাকে ঘর থেকে বের হয়ে যেতে সহযোগিতা করে। সবচাইতে বিপজ্জনক বিষয় কি জানেন? আমরা প্রথমে মনে করেছিলাম সে সাধারণ কেউ, সাধারণ মানুষ। পরে দেখি না, এই লোকটা একজন খুনি, খুনের আসামি, যাকে এই 5ই আগস্টের পর ছেড়ে দেওয়া হয়েছে। এই খুনিদেরকেই তো ব্যবহার করা হয়নি 5ই আগস্টে। আমার তো এগুলো সন্দেহ হয় এখন, বা তারপরে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনি যে কথাটা বললেন যে আমার ভাবির পোলা পাটোয়ারি, নাকি পাটোয়ারি আছে একজন অনুরোধের আসরের এমপি, তার উপরে আন্ডা মারা হয়েছে, আন্ডা দিয়ে ঢিল দেওয়া না, হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি এমপি হয় নাই। মির্জা আব্বাসের এলাকায় সে জি, জি, জি। প্রার্থী ছিল। না, এটা নিজের তো এমপি মনে করে, এখন বড় কিছু মনে করে, যাই মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। সে তো স্বঘোষিত এমপি, কারণ সে তার প্রতিদ্বন্দ্বীকে গালি দিতে 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 কোমাতে পাঠিয়ে দিচ্ছে সিঙ্গাপুরে। বিএনপির একটা মুরদ হলো না তার 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 ব্যাপারে একটা টু শব্দটি করতে। কিন্তু মির্জা আব্বাসের বিরুদ্ধে যদি তার এলাকা থেকে একটা আওয়ামী লীগের লোক টু শব্দটি করতো, তার জান নিয়ে তো টানাটানি লাগতোই। তার কারণে তার পরিবারের অস্তিত্ব বিলীন হয়ে যেত, তার বাড়িঘর ঘুরে দেওয়া হতো। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি গালি দিতে দিতে বিএনপির এত বড় নেতা, সাবেক মহাসচিব, সাবেক নেতা, সরি সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং বর্তমান এমপি, তাকে কোমাতে পাঠিয়ে দিল, টু শব্দটি করলো না। শুধু তাই না, সে শুনতেছি দেন না আবার মন্ত্রীদের তুই তাই করে বলে, নাম ধরে বলে, এবং বলে তারা মাফিয়া। তারপরও বিএনপি টু শব্দটি করে না। বুঝে উঠতে পারি না, এই দেশের মালিক, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের আইনমন্ত্রী, এই দেশের মব মিনিস্টার, এটা তো মব মিনিস্টার আসলে। কারণ আমার ভাবির পোলারা কিন্তু মিলকে জুলকে সবাই মব মিনিস্টার। তো এই মব মিনিস্টার তো আর এদের দেখে সম্ভবত বিএনপি ভয় পায়, তাই তারা কথা বলতে রাজি নয়। কিন্তু আমরা যদি জয় বাংলা স্লোগান দেই, বঙ্গবন্ধুর নাম নেই, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তখন তারা ঝাঁপিয়ে পড়ে, মানে পালে পালে দলে দলে পুলিশ আর্মি বিডিআর সহ আসে। কিন্তু এই ভাবির পোলাকে, পাটোয়ারিকে কেন যে কিছু বলে না, আমি বুঝে উঠতে পারি না। তালমে কুস্তো কালা হায়, কিছু না কিছু তো চুক্তি এদের সাথে রয়েছে, নাহলে এই ভাবির পোলা পাটোয়ারির কত বড় হিম্মত। সে তো আমার কি বলবো আর, সে তাকে আস্কারা না দিলে আমার মনে হয় এর পিছনে ওয়াকার, আমাদের ওয়াকার ভাই আছে না, জনগণ তো আগে বলতো মানুষ তাকে রাগ করলে, কাউকে ঘৃণা করতে বলতো ওয়াক থু, এখন তো ওয়াক থু বলে না, এখন বলে ওয়াকার থু। ওয়াকার থুর আশীর্বাদ তার উপর যে আছে এটা আমরা বুঝি। নইলে এত বড় মুরদ আমার ভাবির পোলা আর হয় নাই। ভাবির পোলা তো দূরের কথা, ভাবির পোলা আমার ভাবি, তারপর ভাবির পোলা শাশুড়িদেরও মুরদ হবে না, সেটার মুরদ হবে না, এইরকম কথা বলার কেউ না কই উস্কা পিছে হ্যাঁ, আমি এটা নিশ্চিত। একটা উপজেলার ইউনিয়নের মেম্বারকে যদি এই কথা বলে, পাটোয়ারি বাংলাদেশে থাকার কথা না। কিন্তু তারেক রহমানকে নিয়ে বলতেছে, বিএনপি নিয়ে কি বলতেছে, বিএনপির মন্ত্রী, কোনো সমস্যা না। এখন আবার নতুন ড্রামা সাজিয়েছে, তার উপর আন্ডা হামলা হয়েছে, সে আবার বলেছে তাকে নাকি কিল ঘুষি দিয়েছে, তার মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে, এগুলো সে দাবি করেছে। কোনো সন্দেহ নাই, বর্তমান বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য এই নাটকটা সাজানো হয়েছে, কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কারণ এখন তো সবাই আমি বাংলাদেশ, একটু আপনার সঙ্গে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে আমি একটু পজিটিভ ভাবেও যদি আমরা দেখতে চাই, ধরেন যেখানে রামিসার ইস্যুটি নিয়ে প্রতিবাদে মুখর হচ্ছে মিরপুর উত্তাল, তারা ব্যারিকেড তৈরি করছে। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যেই কালচারের রাজনীতি গত 2 বছর পর্যন্ত বা 24শে জুলাই থেকে শুরু করেছিল,
তাতে তো বরং তার উচিত ছিল ওই এলাকায় যাওয়া, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া, এই আন্দোলনে আরো মিশে যাওয়া। সেটি না করে সে অন্য একটি এলাকায় গিয়ে নামাজ পড়ার নামাজ পড়তে গেলেন, এবং সেইখানে এই ঘটনা, এবং করেছে আবার কারা? ছাত্রদল। ওই জায়গাটায় আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? শোনেন, এরা তো না আসছে দেশের জন্য, এরা না আসছে রাষ্ট্রের জন্য, না আসছে জনগণের জন্য। তো দেশে কোন শিশু বলাৎকার হলো, মারা গেল, বা কোথায় কি হলো, এতে তো আমার ভাবির পোলাদের কিছু যায় আসে না। তারা হলো গোলাম ইবনে গোলাম। ডক্টর ইউনূস হচ্ছে বিদেশিদের গোলাম, মহাশক্তি মহাপ্রভুদের গোলাম। আর সেই গোলামের গোলাম হচ্ছে আমার ভাবির পোলার, এই পাটোয়ারি পাটোয়ারি বলেন, মাহফুজ বলেন। এক একজনের গালের গোস্ত দেখতেছেন না, গাল ফুলে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, মনে হয় 9 মাসের পেট হয়ে গেছে। তারপরে গর্দানের গোস্ত দুম্বার মতো বেড়ে যাচ্ছে। তারপরে তাদের পশ্চাৎ দেশ, মানে বাংলা, খাস বাংলায় বললে পাছা, তাদের পাছা মোটামুটি ময়মনসিংহে পাউরুটির মতো খুলে যাচ্ছে এক একজন। তাদের তো দেশ নিয়ে ভাবনা নাই। দেশ নিয়ে যদি চিন্তা করতো তাহলে গালের গোস্ত হয়তো পারতো না, পেটের গোস্ত পারতো না, পশ্চাৎ দেশও ফুলে ময়মনসিংহে পাউরুটি হইতো না। এদের তো ওগুলো চিন্তা নাই, এগুলো হলো ঢং। তারা এত কিছুতে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করতে যায়। তাদের তো চিন্তা হইলো এখন এই মুহূর্তে তাদের সেই জুলাই সন্ত্রাসের সনদ কি হইলো না হইলো, ফনদ না কি যেন, এগুলো তাদের কাজ। দেখেন না, আরেক ভাবির পোলা চিৎকার করতেছে যে জুলাইয়ের কি 72 সংবিধান তারা ছুঁড়ে ফেলে দেবেই। ওদের, আমার ভাবির পোলারা সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, আর আমরা বসে বসে ভাবির পোলাদের মানে হাদির চেহারা, ভাবির পোলাদের শাশুড়ির হাদির চেহারা দেখ। আমার ভাবির পোলারা এটা মনে করছে যে আমরা মারা গেছি এখন। আমার ভাবির পোলারা যে দেশটাকে কি মনে করেছে, বাংলাদেশটাকে এখন গনিমতের মাল বানিয়ে ফেলেছে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ, বাংলাদেশ, সবকিছু এখন তারা গনিমতের মাল বানিয়ে ফেলেছে আমার ভাবির পোলারা। ওই যে ওয়াকারের কাঁধে চড়ে, তারপরে বিদেশি রাষ্ট্রদূতদের কোলে উঠে মনে করতেছে মুই কি হনুরে। কিন্তু এই দিন, যেই দিন থাকবে না, আমাদের ভাবির পোলারা, আমাদের ভাবির পোলার শাশুড়ি এবং আমার ভাবিরা কিন্তু বুঝতে পারতেছে না। এক ভাবি অবশ্য বুঝে গেছে, ওই যে আমাদের কাউসার ভাইয়ের বউ, কি যেন নাম তার ভুলে গেছি, আহ তিনি বুঝে গেছেন, তিনি কিন্তু বলে ফেলেছেন আমাদের পরিবারের কেউ জুলাই যোদ্ধা না। এখনই বুঝতে পেরেছে যে ভবিষ্যৎ পরিণতি কি হবে। কিন্তু আমার ভাবির পোলার এখন বুঝে সারতে পারে নাই, কারণ আমার ভাবির পোলা তো সাবালিকা, আমার ভাবির পোলারা তো সাবালক হয় নাই। তো এরা শুক্রে শুক্রে দিন এরা রাজনীতিতে আসছে, এদের রাজনীতি মুসলমানই হয় নাই, তাই তারা 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 ধরাকে সরাগন করতেছে। নাসিরের এই ডার্বি পাটোয়ারি নাকি ফাটোয়ারি, এই আন্ডা আন্ডা পাটোয়ারি, ডিম পাটোয়ারি এখন থাকার কথা ছিল যেই জায়গায় ভিকটিম এর বাড়ি, সেইখানে যাওয়ার কথা। তা না করে সে আশেপাশে ঘুরতেছে। তার মানে কি, অনেক এটা বজ্জাতি। তাদের এটা আপনি যেটা পজিটিভ ধরতেছেন, তা তো সবার আগে যাওয়ার কথা ছিল তার। এই পাটোয়ারি যেভাবে চিংড়ি মাছের মতো আর আষাঢ় মাসের ব্যাঙের ছায়ের মতো ফালাফালি করে, তাতে তো সবার আগে ওইখানে যাওয়ার কথা। আমরা অশ্রু সংবরণ করতে পারতেছি না। আমার পরিবারের এমন কোন সদস্য নাই কান্না করেনি। না, এবং এই দিনটায় বেছে বেছে সে এমন একটি জায়গায় গেল, সেটা হচ্ছে আবার আইনমন্ত্রীর এলাকা। চুয়াডাঙ্গাতে সে গেছে আইনমন্ত্রীর এলাকায়। তো এইটা সে কেন, মানে কোন ইয়েতে সে ওইখানে গেল? এইটা আবার যারা বিএনপির যে ছাত্র দলের নেতারা কিন্তু তার সঙ্গেই ছিলেন, তার সঙ্গে দেখা করতে আসছিলেন। জি এর জি মধ্যে জি, ঘটনাটা। পুরোটাই ড্রামা। এগুলো ড্রামা, আমরা এগুলো বুঝি তো। এগুলো আপনিও বুঝতে পারছেন, আপনি হয়তো একজন উম, বরেণ্য ব্যক্তি এবং উপস্থাপক, অনেক কিছু আপনি চাইলে বলতে পারবেন না, স্বাভাবিক। কারণ আপনি আলোচক হিসেবে আসলে এগুলো বলতে পারতেন। এটা তো সত্য, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। মানে এরা হলো মিলকে জুলকে, এরা তো সংসদে যে আছে, পুরো সংসদটাই তো মিলিজুলি সরকার। সারা পৃথিবীতে একটা সরকার থাকে আর একটা বিরোধী দল থাকে, অথবা সাথে স্বতন্ত্র থাকে, তিনটা পার্ট হয়, সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র। এই পৃথিবীতে একমাত্র সংসদ এই মুসলেকার সংসদ বাংলাদেশে, যেখানে সংসদেও তারা, পুরোটাই তারা, তারা সরকারেও তারা, বিরোধী দলেও তারা, স্বতন্ত্র পদেও তারা, সব মিলকে জুলকে মিলিজুলি। আপনি দেখেন না, আমাদের মেথর হাফিজ ও তুক্কু, মেথর হাফিজ না, মেজর হাফিজ না, কি যেন নাম স্পিকার সাহেবের আমাদের এখন, মেজর মেজর হাফিজ, মেজর হাফিজউদ্দিন হাফিজ, আহমেদ। পীর বিক্রমাবাদ, ভুলে মেথর শব্দ চলে আসছিল। কারণ যারা মুক্তিযুদ্ধ, যারা যেভাবে যেভাবে তারা এই স্বাধীনতা বিরোধী উস্কানি দেয়, ভুলে এরকম শব্দ চলে আসছে আর কি। যাই হোক, তো মেথর হাফিজ হোক আর মেজর হাফিজ, তিনি কি বলেছিলেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে কিন্তু দাদা বাবুরা আসবে। মানেটা কি, একজন স্পিকার কি এই কথা বলতে পারে? স্পিকার কি কোনো দলের স্পিকার? তো সব পুরো সংসদের সে এটা বলতে পারে সে? এটা তাহলে সে আবার, সে আসলে যে যার যোগ্য না তাকে সেইখানে দিয়েছে। সে হইলো আপনার মানে যে ঘোড়ার গাড়ি চালাবে তাকে তো যদি পাইলট বানান, সে কি করবে? সে ওই যে এরকম কি চাবুক টানে এরকম ঘুরাই দিয়ে থাকবে, সে তার সব পাল্টাবে না। তো উনি তো ওই সংসদেই থাকবেন, ওনাকে স্পিকার বানানো তো ভুল হয়েছে, তাই বলেছে
তার পদকে সে ভুলে গেছে, তার পদের কি মর্যাদা। তিনি বলে ফেলেন দাদা বাবুরা চলে আসবে। তার মানে কি তারা সবাই এক? মুসলেকা প্রধানমন্ত্রী তারাই, মুসলেকা বিরোধী দল তারাই, মুসলেকা অনুরোধের আসরের এমপি আমার ভাবির বলা 6টা তারাই, এবং বাইরে বিরোধী দল তারাই। সুতরাং এটা তো মিল্কি জুলকে এরা করতেছে, এটা তো বোঝাই যাইতেছে পুরো দৃষ্টি আরো নাটক করবে, আরো নাটক করবে। আপনি দেখেন না, অলরেডি অলরেডি একটা শ্রেণী বলে ফেলেছে এগুলোর জন্য আওয়ামী লীগ দায়ী, বাংলাদেশের সন্ত্রাস, ধর্ষণ, মারামারি কাটার জন্য আওয়ামী লীগ দায়ী। সবচেয়ে মজার বিষয়, ওই একটা আছে পাহাড়ি নাকি কি যেন চাকমা, নাম ভুলে গেছে, এক বদমাইশ, মানে নামে চাকমাকে যোগ দিছে শিবিরে। সে কি বলেছে, এই বাংলাদেশে ধর্ষণ, এই রামিসা হত্যাকাণ্ডে নাকি বাংলাদেশে নাকি বলৎকার, মাদ্রাসায় বলৎকার ধর্ষণ হচ্ছে, এর জন্য নাকি ভারত দায়ী, ভারতের এটা করে। আমি আপনাদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম এবং লিখেছিলাম যে বাংলাদেশে, দুঃখিত আমি তো বুঝতে- এখানে সংযোগ জি, বিচ্ছিন্ন হয়ে গেছে। অসুবিধা নেই। জি জি, আর 30 সেকেন্ড সময় দিন। সেই তখনই বলেছিলাম যে এই বাংলাদেশে যাই ঘটুক, যাই ঘটুক, সে সরকারে যেই থাকুক, বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, জাতীয় পার্টি থাকুক, বা আপনি থাকেন বা আমি থাকি, আমি বলেছিলাম যেই ক্ষমতায় থাকেন বাংলাদেশে যখন কোনো সমস্যার সমাধান করতে পারবেন না, শুধু বলে দিবেন এর জন্য ভারত নেই। আমি যে বাংলাদেশে যদি যুদ্ধ লাগে, দুর্ভিক্ষ লাগে, চাকরি বেকার সমস্যা, দেখেন না যে আসিফ স্যার বললো 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, তাই এরা বেকার। এখন তো 26 জন আমরা খুঁজে পাই না, উল্টা আমরা এখন শুনতেছি যে 50 লক্ষ নাকি বাংলাদেশে এখন পুশব্যাক করবে যারা বাংলাদেশি মুসলমান। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো যারা ভারতের নাম নেয়, আওয়ামী লীগের নাম নেয়, তো আর একটু কি নাটক করবে না? এরা করবে, আরো করবে, সামনে আরো কত রকম নাটক করবে। এই যে আপনি দেখেন, যেহেতু এই প্রসঙ্গটা বললেন, গতকালকে আরেকটা দেখলাম, এই যে জামায়াত ইসলামীর যে নারী উইং, তারা ঢাকায় এই রামিসার হত্যার প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে সেইখানে একজন একেবারেই হেজাব টেজাব বোরকা টোরকা পরা একজন ভদ্র মহিলা, তিনি বেশ সুন্দর উচ্চারণ করেন, সুন্দর উচ্চারণের দিয়েই তিনি বললেন এই যে এই ধর্ষণ হচ্ছে, এই টুকরো টুকরো করে হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো সব হচ্ছে 72-এর সংবিধানের কারণে। 72-এর সংবিধানের মধ্যেই এইগুলার পথ দেখানো আছে, ফলে 72-এর সংবিধান বাতিল করলে দেশে আর এগুলো হবে না। এই সেটার সঙ্গে আপনি মিল পাচ্ছেন কিনা? শুনেন, এরা হলো শিবিরের মাঠ না। ওই যে যারা ওই ইরানে যেমন মুতা বিবাহ হয়, শিবিরদের একটা আছে যারা যৌন দাসী হিসেবে বলে না, যৌন দাসী, তো শিবিরের কিছু যৌন দাসী আছে, তাদের এগুলো ন্যারেটিভ, এগুলো আমরা বুঝি কত বড়। এরা না একেবারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আচ্ছা, বাংলাদেশের মাদ্রাসায় বলাৎকার হয়, এর জন্য কি 72-এর সংবিধান দায়ী? মসজিদের জুতা চুরি এর জন্য 72 সংবিধান দায়ী? আমার ওই ভাবির মেয়ে যে পয়দা হয়েছে এর জন্য কি 72-এর সংবিধান দায়ী? অবশ্যই দায়ী। কারণ আমার ভাবির যদি বাংলাদেশ না হইতো, আমার মনে হয় ভাবির পোলা, আমার ভাবির মেয়ে যে জন্ম নিছে এর জন্য তাই 72 সংবিধান। কারণ এটা সত্য, কারণ হইলো বাংলাদেশ না হলে সে তো পাকিস্তানি থাকতো। তো এই জন্য 72 সংবিধান সে দায়ী করতেই পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মানে এই জাতি কোন দিকে চলে গেছে যে একটা ধর্ষণ হচ্ছে, একটা নির্মম হত্যাকাণ্ড, শুধু ধর্ষণ নয়, সেই সাথে নির্মম হত্যাকাণ্ড, পাশবিক হত্যাকাণ্ড। সেই এখন ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে, কয় চল ওই মারুফ মন্ডলের বাড়ি, কি তৌফিক মারুফ মন্ডলের বাড়িতে আগুন লাগছে, চল আমরা একটা আলু পোড়া খাই আসি। মানে আপনার হয়েছে বাড়ি পোড়া, আমি পানি ডালতেছি, আর আপনার যে প্রতিদ্বন্দ্বী তারা এসে আলু পোড়া দিয়ে খাবে। তারা হচ্ছে আলু পোড়া খাওয়ার লোক। মানে তাদের তো এই সমস্যা না, বাড়ি পুড়ছে এটাও সমস্যা না। তো এই এই নারী শিশুটা ধর্ষণ হয়েছে এটা তাদের সমস্যা না, তাদের সমস্যা তো অন্য জায়গায়, তাদের বেতন 71। তারা ঘুরে ফিরে ওই গরুর রচনার মধ্যে আসবে সবকিছু। আমি বলেছি তো, বরং সৌভাগ্য যারা নরেন্দ্র মোদীর নামটা নেয় নেই। আর কিছুদিন পরে ঘটলে কি বলবে, অলরেডি বলে ফেলেছে। ওই যে চাকমা একটা আছে না, শিবিরের শিবিরের শাখা দেখেছেন তো, নাস্তিক, নারী শাখা, হিন্দু শাখা, পাহাড়ি শাখা, সব শাখাতে এরা আছে, সব জায়গাতে। এদের প্রস্টিটিউশন শাখাও আছে, ওগুলো পরে জানবেন, ওগুলো এখন স্বীকার করবেন না। না, একদিন সেটা তো শুনবেন যে ধরাও খাইছে, কালকেই তো ধরা খাইলো কোথায় এরকম একজন জামাতের নেতা, সেটাও এরা আছে। এদের সব শাখায় আছে। তো এই মাসনার শাখার এরা, যে এদের বলা আছে তোমরা যে কোনো মূল্যে আওয়ামী লীগের শব্দ উচ্চারণ করবা, যে কোনো মূল্যে
শেখ হাসিনা আনবা, যে কোনো মিলে ছাত্রলীগ বলো, যে কোনো মিলে ৭২ সংবিধান, বঙ্গবন্ধুর ভারত বলবা, নরেন্দ্র মোদী বলবা, এটা তাদের বলে দেয়, এটা তাদের অ্যাসাইনমেন্ট। এছাড়া তো তাদের মুখে কিছু নাই। মানে কত বড় নির্বোধ, বেহায়া, বেজন্মা, বেকুব, মূর্খ হইলে কেবল এটা বলতে পারে যে একটা দেশের ধর্ষণের জন্য ৭২ সংবিধান দেয়। আসলে এই দেশের মৌলবাদী শক্তিকে, এই জন্য মাঝে মাঝে আওয়ামী লীগের উপর আমার গুসা হয়। এই সমস্ত মৌলবাদী শক্তিদের আস্কারা দেওয়ার কারণে বিএনপি তো দিবেই, পরে গালি দিবেন, বিএনপি তো মৌলবাদী শক্তিকে আস্কারা দিবে, জামাত তো মৌলবাদী শক্তি। আওয়ামী লীগ এদের কঠোর হস্তে দমন করতে পারেনি, এটা হলো আওয়ামী লীগের উপর আমার রাগ। এদেরকে যদি কঠোর হস্তে 15 বছর সময় পেয়েছিল বাংলাদেশের মৌলবাদী শক্তিকে, মৌলবাদী শক্তির শিকড় উপড়ে ফেলে দিতে পারত, এটা আওয়ামী লীগ ভুল করেছিল। সেই ভুলের ভুলের খেসারত কিন্তু খোদ আওয়ামী লীগ প্রথম ভিকটিম হয়েছে। তারপর এখন জনগণ। ওই যে গফফার চৌধুরী নাকি কে যেন বলেছিলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে একা ক্ষমতায় থাকে, কিন্তু যখন পরে সকলকে নিয়ে পড়ে, দেশ পড়ে যায়। মানে আমাদের ওই আওয়ামী লীগের গালি দিলেও আর কিছু বলতে পারি না বেশি কিছু, কারণ আমাদের শেষ ভরসা হয় আওয়ামী লীগই। কারণ এই দেশটাকে রক্ষা করতে, সার্বভৌমত্ব রক্ষা করতে, আইন শৃঙ্খলা, এখন জনগণ বুঝে গেছে, এখন জনগণও বুঝে গেছে যে বাংলাদেশকে টিকিয়ে রাখতে, বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, সার্বভৌমত্ব, যে কোনো কিছু টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে লাগবে, শেখ হাসিনাকে লাগবে। তো এই যে যারা এগুলো বলতেছে ৭২ সংবিধান এদের বুকে ব্যথা হয়, কারণ হচ্ছে এদের বাপদাদারা পেয়ার পাকিস্তান ভেঙে গেছে, সেই বেদনা তাদের বাপদাদারা, চাচারা, মামারা, খালুরা বলতে পারে নাই। তো তাদেরই দাসী, যৌন দাসী, ভাগ্নি, নাতি, পুতি তারা ভুলবে কেমনে? তারা তো এমনি স্লোগান দেয় নাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এমনি তো দেয় নাই। আমার ভাবির মেয়েরা তো এমনি রাতের 2টার সময় বেরোয় স্লোগান দেয় নাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনি পারবেন নিজেকে স্লোগান দিতে? আমি পারবো? যারা প্রকৃত পক্ষে রাজাকার নয় তাদের পক্ষে কি স্লোগান দেওয়া সম্ভব? আপনার উপরে, শেখ হাসিনার উপরে তাদের 1000 বার গোসা থাকতে পারে, বঙ্গবন্ধুর উপরে 1,00,000 বার গোসা থাকতে পারে, কেউ কি স্লোগান দিতে পারে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার? তারা তো আসলে রাজাকার ছিল। সেই জন্য তো এই রাজাকারের ওয়ারিশ তারা, তো তাদের কাছে ৭২ সংবিধান তো খারাপ লাগবেই। কিন্তু এই বাংলাদেশ থেকে আরেক ভাবির বলা বলছে না সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। শোনো ভাবির বলা, তোমার জনগণ, তুমি যদি এই স্বপ্ন দেখো যে তুমি ৭২ সংবিধান ছিঁড়ে ফেলবা, বাংলাদেশের জনগণ তোমার শাশুড়ির আদিবাদী ছিঁড়ে ফেলবে, তোমার তো খুঁজে পাওয়া যাবে না। দুঃখিত এই শব্দটা উচ্চারণ করার জন্য। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। বাংলাদেশের রাজনীতির 2টি ধারা, একটি আওয়ামী লীগ আর একটা এন্ট্রি আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী বিরোধী যারা। এই আওয়ামী বিরোধীরা ভীত সন্ত্রস্ত হয়ে নতুন করে তাদের ভিতরে ইস্পাত কঠিন ঐক্য করার জন্য তাদের কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা যোগাযোগ শুরু করেছেন। নিজেদের ভিতরে নানা কারণে মনোমালিন্য, দূরত্ব রয়েছে এমন আওয়ামী বিরোধী শিবিরের সবাইকে একত্রিত করার চেষ্টা হচ্ছে। একটা যজুর ভয় দেখানো হচ্ছে যে শেখ হাসিনা নির্বিঘ্নে দেশে ফিরে আসার পরে যারা জুলাই আন্দোলন করেছে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বা আওয়ামী লীগের নিষিদ্ধকে যারা বৈধতা দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করেছে, হত্যা করেছে, গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলায় জেল হাজতে রেখেছে, কারুই আর কোনো রক্ষা হবে না। কারণ ইতোমধ্যে শেখ হাসিনা একাধিকবার বলেছেন, যারা আমার কর্মীর গায়ে হাত দিয়েছে, যারা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, তাদের কাউকেই পরিত্রাণ দেওয়া হবে না। এই ঘটনায় তাদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্কে ঘিরে শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আওয়ামী শিবিরের পরিপন্থী যারা, তাদের ভিতরে নতুন করে ঐক্য সৃষ্টির একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে ইতিমধ্যে তীব্র আওয়ামী বিরোধী একটি পত্রিকার সম্পাদক এবং বেশ কয়েকজন জ্ঞানপাপী বুদ্ধিজীবী যারা সারা জীবন আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, তারাই এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করছেন। কিন্তু তারা হয়তো জানেন না শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করে ছাড়েন। 1981 সালেও তার দেশে ফেরার পথে মসৃণ অবস্থা ছিল না, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে দেশে ফিরেছিলেন। এমনকি তার পৈতৃক বাড়িতে পর্যন্ত তাকে নির্বিঘ্নে যেতে দেওয়া হয়নি। 2007 সালের 7 মে সমস্ত ফ্লাইট কোম্পানিকে বলা হয়েছিল যে কোনো ক্যারিয়ার যেন শেখ হাসিনাকে বহন না করে। তা সত্ত্বেও কিন্তু শেখ হাসিনা
দেশে ফিরে এসেছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছিলেন। শেখ হাসিনার ধমনীতে এমনই রক্ত প্রবাহিত যে এই সকল ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যেদিন শেখ হাসিনা যাবেন সেদিন মানুষের যে গণজোয়ার এবং উচ্ছ্বাস হবে, যে ঢেউ উঠবে, সেই ঢেউয়ের সামনে কোনো প্রশাসন টিকবে না, কোনো মাস্তানি টিকবে না, কোনো ষড়যন্ত্র টিকবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার দেশে ফেরা এখন নিশ্চিত সময় সাপেক্ষ মাত্র। ইনশাআল্লাহ তিনি হৃতগৌরব পুনরুদ্ধার করতে দেশে পৌঁছাবেন। সে সময় খুব কাছাকাছি। ষড়যন্ত্র করে তাকে পরাহত করা যাবে না। ভারতের ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামটা শুনেই হয়তো আপনার মনে হতে পারে এটি কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানির বিজ্ঞাপন, কিন্তু না, এটি ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা সে প্রশ্ন বড় বড় করে আলোচনা হচ্ছে। গত 15 মে ভারতের সুপ্রিম কোর্টে যখন গুরুত্বপূর্ণ মামলা শুনানি চলছিল, তখন কে জানতো যে একটি মাত্র শব্দ দেশের রাজনীতিতে ভূমিকম্প এনে ফেলবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানির সময় বেকার যুবকদের আরশোলা বা ককরোচ এবং সমাজের পরজীবী বা প্যারাসাইট বলে মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্য বারুদের স্তূপে আগুনের ফুলকি হয়ে পড়ল। জন্ম হলো ভারতের সবচেয়ে আজব অথচ শক্তিশালী রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি। আসলে এমন একটি জীব যা চরম বৈরী পরিবেশও টিকে থাকতে পারে, তেমনি ভারতীয় এই ডিজিটাল দুনিয়ার আন্দোলনকেও দমাতে গিয়েও দমানো যাচ্ছে না। এই আরশোলা পার্টিকে ঘিরে এখন দেখা দিচ্ছে বিতর্ক। যারা এর সমর্থক তারা বলছেন, যারা ভাবতেন ভারতের তরুণ প্রজন্ম শুধু রিলস বানানো আর ওটিটি প্ল্যাটফর্মে পড়ে থাকে, তাদের জন্য এটি একটি বড় সড়ো ডিজিটাল চপেটাঘাত। কিন্তু এই ডিজিটাল সুনামিকে অনেকেই সহজ আর সিম্পল ভাবে দেখতে চান না, কারণ এরই মধ্যে ভারতের পাশের 3টি দেশে রাজনৈতিক সুনামি ঘটে গেছে, যার পেছনে ডিপ স্টেটের বড় সড়ো ভূমিকা আছে, সেটি এখন ওপেন সিক্রেট। ককরোচ পার্টির যে মূল খেলোয়াড়, তিনি আম আদমি পার্টির সাথে আগেই কাজ করেছেন, পড়াশোনা করেন আমেরিকাতে, তাই দুয়ে দুয়ে 4 মিলে অনেকেই অভিযোগ করছেন জর্জ সরোসের মতো ডিপ স্টেটের লোকজন এর পেছনে অর্থ ঢালছে। ভারতের অবস্থা হয় বাংলাদেশের মতো নয়তো নেপালের মতো করার জন্য। আবার দেখা যাচ্ছে ককরোচ জনতা পার্টির ফলোয়ারদের অনেক অ্যাকাউন্টই বাংলাদেশি ও পাকিস্তানি। বিশেষ করে 2029 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহর অবস্থান নড়বড়ে করে দিতে চায় ডিপ স্টেট। প্রশ্ন হলো, যে ডিজিটাল সুনামিতে ফলোয়ার সংখ্যায় বিজেপি আর কংগ্রেস কুপকাত হয়ে গেল, সেটি কি সত্যি কোনো মেঘ না চাইতে বৃষ্টির মতো, নাকি এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র? গল্পের একটা শুরু থাকে, আর ভারতের ককরোচ জনতা পার্টি গল্পের শুরু দেশটির সর্বোচ্চ আদালত থেকে। 2026 সালের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি শুনানির সময় মন্তব্য করেন, দেশটির বেকার যুবকরা এখন ককরোচ বা আরশোলার মতো হয়ে গেছে, যারা কাজ না পেয়ে সোশ্যাল মিডিয়া ও আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সিস্টেমের উপর হামলা চালাচ্ছে। প্রধান বিচারপতির মন্তব্যের ঠিক পরদিনই অর্থাৎ গত 16 মে বোস্টন ইউনিভার্সিটির জনসংযোগের শিক্ষার্থী এবং রাজনৈতিক প্রচার কৌশলবিদ অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি ব্যঙ্গাত্মক গুগল ফর্ম প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন, দেশের সমস্ত আরশোলাদের একতাবদ্ধ করার জন্য একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্ম দেওয়া হয়েছে, যার নাম ককরোচ জনতা পার্টি। এর অফিসিয়াল স্লোগান হলো ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, বা অলস ও বেকারদের কণ্ঠস্বর। সিজিপিতে যোগদানের জন্য 4 দফা যোগ্যতাও ঠিক করে দেওয়া হয়। প্রথম শর্তটি হলো, এই পার্টিতে যোগ দিতে হলে আপনাকে অবশ্যই বেকার হতে হবে, তা সে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে হোক, নিজস্ব পছন্দে হোক, কিংবা কোনো বিশেষ আদর্শগত কারণে হোক। অর্থাৎ বেকার ছাড়া এই পার্টিতে কেউ যোগ দিতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো, শারীরিকভাবে তাকে অলস হতে হবে, কিন্তু অলস হলো মস্তিষ্ক সার্বক্ষণিকভাবে দেশের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে চিন্তা করতে থাকবে। 3 নম্বর শর্ত হলো, আবেদনকারীকে হতে হবে ক্রনিক্যালি অনলাইন বা সার্বক্ষণিক ইন্টারনেট ব্যবহারকারী, যার অর্থ বাথরুমের বিরতি সহ দিনে কমপক্ষে 11 ঘন্টা ইন্টারনেটে সক্রিয় থাকতে হবে। সবশেষ শর্ত হলো,
আবেদনকারীর মধ্যে থাকতে হবে পেশাদার আর্তনাদ বা সমাজ মাধ্যমে যে কোনো জ্বলন্ত ইস্যুতে অত্যন্ত তীক্ষ্ণ, সৎ এবং অর্থপূর্ণভাবে ক্ষোভ প্রকাশের যোগ্যতা। উন্মাদনা এতটাই তীব্র ছিল যে মাত্র 48 ঘন্টার মধ্যে 40,000-এর বেশি তরুণ এই সদস্য পদের জন্য আবেদন করে এবং কয়েকদিনের মধ্যে এই সংখ্যা 6 লাখের মাইলফলক ছুঁয়ে ফেলে। প্রধান বিচারপতি সূর্যকান্ত 16 মে একটি ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্যটি সংবাদ মাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং তিনি মূলত ভিউ বা পরিচিতি পাওয়ার উদ্দেশ্যে ভুয়া ডিগ্রি নিয়ে পেশায় প্রবেশ করার চক্রকে উদ্দেশ্য করেছিলেন, দেশের প্রতিভাবান তরুণ সমাজকে নয়। তবে ততক্ষণে মিমের চাকা ঘুরতে শুরু করেছে। ককরোচ জনতা পার্টির অবিশ্বাস্য উত্থানের নেপথ্যে যিনি রয়েছেন তিনি হলেন 30 বছর বয়সী তরুণ অভিজিৎ দীপক। তিনি মূলত মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে জনসংযোগ ও গণমাধ্যম বিষয়ে মাস্টার্স পাশ করেছেন। তবে রাজনৈতিক রণকৌশলের ময়দানে তিনি একেবারে আনকোড়া নন। 2020 থেকে 2023 সালের মধ্যে তিনি ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের সক্রিয় প্রচার কৌশলী হিসেবে কাজ করেছেন। অভিজিৎ দীপক দাবি করেছেন সিজেপি কোনো ঐতিহ্যগত রাজনৈতিক দল হতে চায় না, বরং এটি একটি রাজনৈতিক ব্যঙ্গ ও অসন্তোষ প্রকাশের প্ল্যাটফর্ম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে মাত্র 24 ঘন্টায় দাঁড় করানো হয়েছে। তবে ভারতের ছত্তিশগড়ের এম মুফাসসির এবং হরিয়ানার রোহিতকে জেলা পরিষদ সদস্য জয়দেব ডাগরের মতো স্থানীয় তরুণ নেতারা এই ব্যঙ্গাত্মক আন্দোলনকে মাঠ পর্যায়ে নিয়ে যাচ্ছেন। মে মাসে ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রির পাবলিক পোর্টালে ককরোচ জনতা পার্টি নামে দুটি স্বাধীন ট্রেডমার্ক আবেদন জমা পড়েছে। দর্শক, সিজিপির উত্থান কোনো সাধারণ ফেসবুক গ্রুপের মতো ছিল না, এটি ছিল এক ডিজিটাল সুনামি। প্রধান বিচারপতির মন্তব্যের পর 16 মে অভিজিৎ দীপক এক্স হ্যান্ডেলে একটি কৌতুকপূর্ণ পোস্ট করেন। লেখেন, যদি সব আরশোলা একজোট হয় তবে কি হবে? মজার ছলে শুরু হওয়া এই ভাবনা 4 দিনের মধ্যে ভারতের রাজনীতিতে ভূমিকম্প এনে দিল। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যেখানে দশকের পর দশক ধরে কোটি কোটি রুপি খরচ করে বিশালাকার আইটি সেল গড়ে তুলেছে, সেখানে সিজিপি মাত্র 5 দিনে ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির অফিসিয়াল হ্যান্ডেলটি মাত্র 5 দিনে 15 মিলিয়ন বা 1.5 কোটির বেশি ফলোয়ার সংগ্রহ করে রেকর্ড করেছে, যা পরবর্তীতে 19 মিলিয়নে গিয়ে ঠেকেছে। এই সংখ্যাটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং অন্যতম প্রাচীন দল কংগ্রেসের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার চেয়ে অনেক বেশি। দেখা যাচ্ছে বিজেপির ফলোয়ার সংখ্যা 88 লাখ আর বিরোধী দল কংগ্রেসের 1,33 লাখ। ভারতের তরুণরা এখন এআই দিয়ে তৈরি আরশোলার পোস্টার শেয়ার করছে, আরশোলার কস্টিউম পরে যমুনা নদী পরিষ্কার করছে, এমনকি গাড়িতে সিজিপির স্টিকারও লাগাতে শুরু করেছে। রাজনীতি মাঠে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, বিজেপি বনাম সিজেপি, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া একটি ভিডিও বার্তায় বলেন যে কুমির আর আরশোলার লড়াইয়ে তিনি গর্বের সাথে আরশোলাদের পাশে দাঁড়াতে চান। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র রসিকতা করে বলেন, তিনি অ্যান্টি ন্যাশনাল পার্টির কার্ডধারী সদস্য হওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টিতে যোগ দিতে চান। ককরোচ জনতা পার্টি কেবল মিম বানানোর জন্য আসেনি, তারা একটি 5 দফা ইশতেহার পেশ করেছে যা রীতিমতো বৈপ্লবিক। এই দফাগুলো হলো বিচারকদের অবসরের পর কোনো সরাসরি পদ নয়, বিশেষ করে সিজিআইদের রাজ্যসভার আসন দেওয়া যাবে না। 2, যদি ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম কাটা হয় তবে নির্বাচন কমিশনের সদস্যদের ইউএপিএ ধারায় গ্রেপ্তার করতে হবে। 3, সংসদে এবং মন্ত্রিসভায় নারীদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে। বড় কর্পোরেটদের দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়া হাউসের লাইসেন্স বাতিল এবং প্রভাবশালী অ্যাঙ্করদের তদন্তের আওতায় আনতে হবে। 4, কোনো বিধায়ক বা সাংসদ দল পরিবর্তন করলে তাকে 20 বছরের জন্য রাজনীতি থেকে বহিষ্কার করা হবে। সবশেষ, নেট পরীক্ষার দুর্নীতি রোধ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। দর্শক, এই আন্দোলনের উত্থান নিয়ে এখন ভারত জুড়ে চলছে বিতর্ক। আমাদের মুদ্রার 2 পিঠই দেখা জরুরি। এই আন্দোলনটি কি নিছক তরুণদের মনের জ্বালা, নাকি এর পেছনে অন্য কোনো বড় শক্তির হাত রয়েছে? বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি ভারতের তরুণ প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
পেপার লিকের কারণে যখন লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, তখন সিস্টেমের প্রতি এই অশ্রদ্ধা স্বাভাবিক। ভারতের স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার 29.1%, যা সাধারণ অশিক্ষিত বেকারদের চেয়ে 9 গুণ বেশি। সিজেপির জন্মের ঠিক আগেই নেট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে 2.5 কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। হ্যাঁ মে হু ককরোচ গানটি গিয়ে ছাত্ররা রাজপথে নেমে আসে। এসব কারণে ককরোচ দলের সমর্থকরা মনে করেন ককরোচ জনতা পার্টি কোনো একক নেতার উপর নির্ভরশীল নয়, এটি একটি ফেসলেস ম্যাস মুভমেন্ট বা মুখবিহীন জন আন্দোলন। তারা রাজপথে নেমে দাঙ্গা করার বদলে ডিজিটাল স্পেসে সরকারকে জবাবদিহিতার কাঠগড়ায় তুলছে। অন্যদিকে ককরোচ জনতা পার্টির বিরোধীরা এবং অনেক কনস্পিরেসি থিওরিস্ট কিছু গুরুতর প্রশ্ন তুলেছেন। তাদের দাবি এটি আসলে ভারতের স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি বিদেশি ষড়যন্ত্র। তাদের যুক্তি হলো আন্দোলনের মূল কাণ্ডারি অভিজিৎ দীপক আমেরিকায় বসে আছেন এবং তিনি আগে আম আদমি পার্টির সাথে যুক্ত ছিলেন। তার মানে দলের প্রতিষ্ঠাতা আমেরিকায় বসে রিমোট কন্ট্রোলে ভারত কাঁপানোর চেষ্টা করছেন। কেন? যেমনটা বাংলাদেশের জুলাই আন্দোলনে মোহাম্মদ ইউনূস সহ বিদেশে বসে অনেকেই করেছিলেন। ভারতীয় জনতা পার্টির সাংসদ দুবে সরাসরি অভিযোগ করেছেন এই আন্দোলনের পেছনে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল এবং বিশ্বখ্যাত দনকুবের জর্জ সরোসের সোরস ফাউন্ডেশনের অর্থায়ন রয়েছে। দর্শক, সরোসের প্রতিষ্ঠান যে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে রেজিম চেঞ্জের জন্য কারি কারি টাকা ঢালে তা এখন একেবারেই ওপেন সিক্রেট। বাংলাদেশেও দেখা গেছে ইউনূস এবং তার ফাউন্ডেশনের অর্থের যোগানদাতা এই সরোস। জর্জ সরোস এবং তার ছেলের বিরুদ্ধে বড় অভিযোগ হলো তারা এই উপমহাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি এর মতে এই হ্যান্ডেলটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং এটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে পারে। অনেকেই মনে করেন এটি নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো ভারতের সরকারকে অস্থিতিশীল করার জন্য আমেরিকার ডিপ স্টেটের একটি চাল। আরেকটি গুরুতর প্রশ্ন উঠেছে, সেটি হলো মাত্র কয়েকদিনে এত ফলোয়ার হওয়া কি আদৌ সম্ভব? সমালোচকদের মতে সিজেপি এর ফলোয়ারদের তালিকায় পাকিস্তান ও বাংলাদেশের প্রচুর সন্দেহজনক অ্যাকাউন্ট দেখা গেছে। মানে বাংলাদেশ ও পাকিস্তান থেকে বট বাহিনী সিজেপির ফলোয়ার বাড়াচ্ছে। বিজেপির সমর্থকরা বলছেন এই আন্দোলন কেবল বিজেপিকেই টার্গেট করছে, অন্য কোনো বিরোধী দলের সমালোচনা করছে না। বিশেষ করে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক অতীতে আম আদমি পার্টির আইটি সেলে কাজ করেছেন এবং মনীষ সিসোদিয়ার ঘনিষ্ঠ ছিলেন। বিশ্লেষকদের মতে ভারতে যা ঘটেছে তা আসলে গত বছর নেপালে ঘটা জেনজি আন্দোলনের একটি উন্নত সংস্করণ। নেপালের তরুণরা টিকটক এবং ডিসকর্ড ব্যবহার করে সেখানকার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। ভারতেও ডিজিটাল পলিটিক্স বা মিম পলিটিক্স এখন মেইন স্ট্রিম হয়ে উঠেছে। ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট বা এনপিএফ নামে একটি পাল্টা ব্যঙ্গাত্মক গোষ্ঠী তৈরি হয়েছে, যারা সিজেপির বিপরীতে দাঁড়িয়ে মিম যুদ্ধ শুরু করেছে। ভারত সরকার সিজেপির এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিলেও অভিজিৎ দীপক দমে যাননি। তিনি নতুন অ্যাকাউন্ট খুলে ঘোষণা করেছেন, তেলাপোকা ফিরে এসেছে, আমাদের কি এত সহজে ভাবলেন সরিয়ে দেবেন? ককরোচদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো একটি মারলে 5টি বেরিয়ে আসে, আর তারা পারমাণবিক বিস্ফোরণেও টিকে থাকতে পারে। আরশোলাদের শক্তি হলো তাদের সহ্য ক্ষমতা, তাদের একটি মারলে আরো 10টি জন্ম দেয়। দর্শক, ভারতের রাজনীতিতে এখন এক অদ্ভুত সন্ধিক্ষণ, কারণ এখন লড়াই আর জনসভায় নাই, লড়াই হচ্ছে ইনস্টাগ্রাম রিলসে। এটি স্রেফ একটি মিম বা মজার খেলা হিসেবে শুরু হলেও এখন ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। শেষ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সেই অমর কথাটি মনে পড়ে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু ভারত যেন টিকে থাকে। এখন দেখার বিষয় ভারতের শক্তিশালী প্রশাসন এই ডিজিটাল কিট মোকাবেলা করতে গিয়ে পেস্ট কন্ট্রোল নাকি আলোচনার পথ বেছে নেয়। ভারতের এই ডিজিটাল আরশোলারা দেশটাকে গড়তে সাহায্য করে নাকি কেবল ধ্বংসের বার্তা বাহক হয়ে থাকে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।